খুবই গরিব একজন কৃষক পরিবারের ছেলে, যার স্বপ্ন ছিল একজন টিচার হওয়ার। কিন্তু পয়সার অভাবে যাকে পড়াশোনা ছেড়ে দিয়ে ছোটবেলা থেকেই রোজ 16-17 ঘন্টা তার বাবার সাথে মাঠে গিয়ে চাষবাস করতে হতো, সেই চাং জু ইয়ুং বড় হয়ে কি করে হিউন্ডাই মোটরস তৈরি করলো, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি। সময়টা ছিল 1915 সাল, যখন কোরিয়ার একটা ছোট্ট গ্রামে চাং জু ইয়ুংয়ের জন্ম হয়। তার ইচ্ছে ছিল একজন স্কুল টিচার হওয়ার, কিন্তু মোট 7 ভাই বোন আর তাদের কৃষক বাবা মায়ের সংসার এতটাই অভাবের ছিল যে চাং তার অনিচ্ছার সত্ত্বেও ছোটবেলায় পড়াশোনা ছেড়ে তার বাবার সাথে রোজ মাঠে গিয়ে 16-17 ঘন্টা ধরে চাষবাস করত। কিন্তু এত কষ্টের পরেও ভালো জামাকাপড় তো বিলাসিতা, বরং অভাব এতটাই ছিল যে মাঝে মধ্যে তাদের সকলের 3 বেলা ঠিক করে খাবারও জুটত না। ওই ছোট বয়সেই কাঠ কেটে সেগুলো বেচার জন্য চাং কখনো কখনো শহরে যেত, আর শহরে গিয়ে সে দেখত যে সেখানে মানুষজন চাষবাস না করেও ভালো খাবার খায়, ভালো জামা কাপড় পরে। আর এইসব দেখে চাং তার নিজের জীবনের প্রতি বিরক্ত হতে লাগলো এবং সে তার সিচুয়েশনকে পাল্টাতে চাইল। এরপর একদিন সে নিউজ পেপারে দেখল যে পাশের একটি শহরে কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন, আর ওই সময় চাংয়ের বয়স মাত্র 16 বছর। তো সেই বয়সে সে একটা বোল্ড ডিসিশন নিল যে সে তার একজন বন্ধুর সাথে বাড়ি থেকে পালিয়ে শহরে গিয়ে ওই কনস্ট্রাকশন লেবারের কাজে যোগ দিল। কাজটা ছিল প্রচণ্ড টাফ এবং সেই হিসাবে ইনকামও ছিল খুবই কম। তবুও চাং সেই সময় প্রচণ্ড খুশি ছিল, কারণ তখন সে ইন্ডিপেন্ডেন্টলি ইনকাম করছিল। কিন্তু এই ঘটনার 2 মাস বাদে তার বাবা তাকে খুঁজে বার করে আর তাকে গ্রামে নিয়ে এসে আবার সেই চাষবাসের কাজে লাগিয়ে দেয়। চাং শহর থেকে গ্রামে এসে মোটেও খুশি ছিল না। ওই 2 মাস কাজ করার ফলে তার মনে কনস্ট্রাকশনের কাজের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, আর তার সাথে সে এটাও বুঝেছিল যে গ্রামে থেকে চাষবাস করে সে জীবনে কখনো খুব বড় কিছু করতে পারবে না। তাই সে এরপর আরও 2 বার বাড়ি থেকে পালিয়ে শহরে গিয়েছিল, আর সেই 2 বারও তার বাবা তাকে খুঁজে পুনরায় গ্রামে নিয়ে আসে। এরপর 1934 সালে চাং তার 18 বছর বয়সে 4র্থবার বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে চলে যায়, আর এইবার তাকে কেউ আটকাতে পারে না। সিওলে গিয়ে সে প্রথম দিকে অনেক ধরনের কাজ করেছিল এবং এক সময় সে একটি চালের দোকানে ডেলিভারি বয়ের কাজ পেল। চাং নিজের কাজের প্রতি সব সময় প্রচণ্ড সৎ এবং সিরিয়াস থাকত, যেটা তার ওই ডেলিভারি বয়ের কাজেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ফলে সেই চালের দোকানের মালিক খুশি হয়ে মাত্র 6 মাসের মধ্যে চাংকে একজন ডেলিভারি বয় থেকে ওই দোকানটির ম্যানেজার বানিয়ে দিল। এরপর 1937 সালে চাংয়ের জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা। আসলে সেই বছর ওই চালের দোকানের মালিক প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ যে সে আর ওই দোকানটা চালাতে পারছিল না। তাই সে কি করলো যে সে চাংকে ওই দোকানটির মালিকানা দিয়ে দিল, আর এইভাবে মাত্র 22 বছর বয়সে চাং একজন চালের দোকানের মালিক হয়ে উঠল। এর পরের 2 বছর প্রচণ্ড পরিশ্রম করে সে ওই দোকানটিকে আরও বড় করে তুলল, আর 2 বছর বাদেই ঘটল আবার একটি বিস্ময়কর ঘটনা, যার ফলে চাং ওই চালের দোকানের মালিক থেকে আবার জিরোতে চলে এলো। আসলে সেই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়েছিল, আর কোরিয়া ছিল তখন জাপানের দখলে। তো সেই কারণে জাপানের আর্মিদের খাবারের যোগান দিতে জাপান সরকার তখন কোরিয়ার বহু চালের দোকান দখল করে নেয়, যার মধ্যে চাংয়ের ওই দোকানটিও একটি। ফলে তার এত বছরের পরিশ্রম এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। কিন্তু তবুও সে হার মানল না, বরং সে খুঁজতে থাকল যে এমন কি ব্যবসা আছে যেটাতে জাপানের সরকার দখলদারি করবে না। আর এইভাবে গাড়ির গ্যারেজের ব্যবসা শুরুর কথা তার মাথায় এলো। তাই 1940 সালে 3000 ওনের একটা লোন নিয়ে সে এডিও সার্ভিস নাম দিয়ে একটা গ্যারেজ শুরু করলো। কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে গ্যারেজটা শুরু করার মাত্র 1 মাসের মধ্যেই সেখানে আগুন লেগে যায় আর সব কিছু পুড়ে যায়। এই ঘটনার ফলে চাং তার জীবনের সবথেকে বড় পরীক্ষার মুখোমুখি হয়। একদিকে তাকে সেই 3000 ওনের লোনটা মেটাতে হবে, আর অপরদিকে যেই সমস্ত গাড়িগুলো পুড়ে গেছে সেই গাড়ির মালিকদের তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এমন ঘটনা যে কোনো মানুষের বড় হওয়ার আশা, ভরসা আর মোটিভেশনকে মেরে ফেলার জন্য এনাফ। কিন্তু চাং তবুও হার মানল না। অনেক ভেবেচিন্তে 3500 ওনের একটা নতুন লোন নিয়ে সে আবার আরও একটা নতুন গ্যারেজ ওপেন করলো, আর সেখানে সে দিন রাত পরিশ্রম করে ওই গ্যারেজটিকে সে মাত্র 3 বছরের মধ্যে এত বড় করে ফেলল যে 3 বছর বাদে তার মোট এমপ্লয়ির সংখ্যা ছিল 80 জন।
আর ওই সময় চাং তার সমস্ত লোন ক্লিয়ার করে তার ফ্যামিলিকে সিওল শহরে নিয়ে এলো। তার বিজনেস সেই সময় খুবই ভালো চলছিল, তার গ্যারেজে কাস্টমারের অভাব ছিল না, ফলে ফাইন্যান্সিয়ালি চাং তখন একটা ভালো জায়গায় পৌঁছে গেল। কিন্তু হঠাৎ এরপর আরও একটি ট্র্যাজেডি ঘটল, যার ফলে চাং আবার একবার জিরোতে চলে এলো। আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 তখনও চলছিল, তাই জাপান তখন যুদ্ধের বিভিন্ন সামগ্রী বানানোর জন্য চাংয়ের ওই গ্যারেজটিকে তার সেই চালের দোকানের মতো আবার দখল করে নিল। ফলে আরও একবার বহু বছরের পরিশ্রমে তৈরি করা ব্যবসাটা আবার শেষ হয়ে গেল। এরপর চাং তার ফ্যামিলিকে নিয়ে গ্রামে চলে এলো। কিন্তু এইবার চাংয়ের কাছে একটা অ্যাডভান্টেজ ছিল যে তার গ্যারেজটা যেহেতু খুবই ভালো চলছিল, তাই গ্রামে আসার পরেও তার কাছে 50,000 ওনের একটা সেভিংস ছিল। সেই কারণে এইবার চাং কনফিডেন্ট ছিল যে ওই পয়সা দিয়ে সে আবার একটা বিজনেস দাঁড় করাতে পারবে। কিন্তু এইবার আর কোনো বোকামো নয়, বরং এইবার সে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার জন্য ওয়েট করছিল। এরপর যখন যুদ্ধ শেষ হয় তখন কোরিয়ার উপর থেকে জাপানের দখলদারিত্বও শেষ হলো। আর এই যুদ্ধের পর কোরিয়া দুভাগে ভাগ হয়ে জন্ম হয় দুটি আলাদা আলাদা দেশের, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। আর সাউথ কোরিয়াতে তখন যুদ্ধের পর ইউএসের প্রচণ্ড ইনফ্লুয়েন্স তৈরি হলো। এরপর 1946 সালে চাং আবার সাউথ কোরিয়ার রাজধানী সিওলে চলে এসে সেখানে সে গাড়ির গ্যারেজের ব্যবসা নতুন করে শুরু করলো। আর এইবার সে তার ওই গ্যারেজটার নাম দিল হিউন্ডাই অটো সার্ভিস। তার ওই গ্যারেজটা বেশ ভালোই চলছিল। আর তখনই চাং দেখল যে ইউএসের সরকার তাদের মিলিটারিদের জন্য নতুন নতুন বিল্ডিং বানাতে চলেছে। আর এই নতুন অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য 1947 সালে 31 বছর বয়সে চাং হিউন্ডাই সিভিল ওয়ার্কস কোম্পানি শুরু করে কনস্ট্রাকশন বিজনেসে এন্ট্রি নিল। প্রথম দিকে সে ছোটোখাটো কাজগুলো করতে লাগলো এবং মাত্র 3 বছরের মধ্যে 1950 সাল আসতে আসতে তার ওই কোম্পানি বড় প্রজেক্টে কাজ করা শুরু করে দিল। কিন্তু এর পরেও চাংয়ের স্ট্রাগল শেষ হলো না, কারণ 1950 সালে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপর আক্রমণ করে এবং তারা সিওল শহর দখল করার চেষ্টা করে। ফলে চাংকে আবার একবার সমস্ত বিজনেস বন্ধ করে সিওল ছেড়ে পালিয়ে যেতে হয়। কিন্তু এতভাবে বাধা পেয়েও চাং তার বড় হওয়ার ইচ্ছেকে বিসর্জন দিতে পারেনি। আসলে সেই সময় যেহেতু সাউথ কোরিয়ার উপর ইউএসের ইনফ্লুয়েন্স ছিল, তাই সাউথ কোরিয়া ইউএসের সাথে একজোট হয়ে নর্থ কোরিয়ার বিপক্ষে লড়াই করছিল। আর যেহেতু লড়াই চলছিল, তাই আর্মিদের টেন্ট, ওয়্যারহাউস আর হেডকোয়ার্টার্সের দরকার ছিল। চাং দেখল যে আমেরিকানরা বেশি পয়সা দিতে রাজি যদি তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট সঠিক টাইমে পায়। আর এখানেই অপরচুনিটি দেখে চাং নতুন করে একটা ছোট্ট টিম তৈরি করে ইউএসএ সরকারের বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টের উপর কাজ করতে শুরু করলো। ফলে ধীরে ধীরে ইউএসএ সরকারের সাথে চাংয়ের সম্পর্ক মজবুত হতে লাগলো। এরপর 1952 সালে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ শেষ হলো। কিন্তু এর পরেও ইউএসএ সরকারের সাথে ভালো রিলেশনশিপের কারণে চাংয়ের কাছে কনস্ট্রাকশনের কাজের অভাব হলো না। এরপর সাউথ কোরিয়ার সরকারও নিজেদের দেশকে শক্তিশালী করে তোলার জন্য রাস্তা, ড্যাম আর ব্রিজ তৈরি করতে শুরু করলো। আর এইসব প্রজেক্টগুলো কমপ্লিট করার ক্ষেত্রে চাংয়ের কোম্পানি হিউন্ডাই সিভিল ওয়ার্কসের খুব বড় একটা হাত ছিল। সাউথ কোরিয়ার সবথেকে বড় ড্যাম আর সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে তখন হিউন্ডাই তৈরি করেছিল। আর এইভাবে 1960s চাং একজন খুবই সাকসেসফুল কনস্ট্রাকশন কোম্পানির মালিক হয়ে গেল। এরপর 1967 সালে শুরু হয় চাংয়ের জীবনের নতুন একটা চ্যাপ্টার। ওই বছর তিনি হিউন্ডাই মোটরস কোম্পানি শুরু করলেন। আর তার পরের বছর মানে 1968 সালে ফোর্ডের সাথে একত্রিত হয়ে হিউন্ডাই ফোর্ডের কর্টিনা গাড়িগুলোকে অ্যাসেম্বল করা শুরু করলো। এই পার্টনারশিপ 2 বছর চলার পর হিউন্ডাই চাইল যে তারা তাদের নিজেদের গাড়ি বানাবে, কিন্তু ফোর্ডের এতে আপত্তি থাকায় শেষমেশ 1973 সালে চাং ওই পার্টনারশিপ শেষ করে। আর তৎক্ষণাৎ সে নতুন পার্টনার খুঁজতে থাকে। এরপর ফাইনালি জাপানের মিৎসুবিশি আর হিউন্ডাইয়ের মধ্যে পার্টনারশিপ হয়, যেখানে মিৎসুবিশি হিউন্ডাইকে গাড়ি তৈরির টেকনোলজি দিতে রাজি হয়। এরপর 1976 সালে চাং একটা নতুন গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করলো, যেখান থেকে তৈরি হলো সাউথ কোরিয়ার প্রথম গাড়ি হিউন্ডাই পোনি। আর এই গাড়িটা সেই সময় সাউথ কোরিয়াতে প্রচণ্ড সাকসেসফুল হলো, যার ফলে হিউন্ডাই খুব অল্প সময়ের মধ্যেই তাদের দেশের 60% মার্কেট শেয়ার ক্যাপচার করে নিল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি, কারণ দেশের মধ্যে সাকসেসফুল হলেও দেশের বাইরে ওই গাড়িটা ছিল একদম ফ্লপ, যার কারণে সেই সময় হিউন্ডাই কনস্ট্যান্ট লসে চলছিল। এই অবস্থায় অনেকে চাংকে বোঝানোর চেষ্টা করলো যে তাকে হিউন্ডাই মোটরস বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সে কারোর কথায় পাত্তা না দিয়ে প্রতিবারের মতো আবার একটা বোল্ড ডিসিশন নিল। সে আগেরটার তুলনায় বহুগুণ বড় একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ করলো
আর তার এই ডিসিশনটা ওই কোম্পানির ম্যানেজমেন্টের কারোর মাথায় ঢুকলো না যে চাং এমনটা কেন করছে। সবাই ডাউট করলো যে সাউথ কোরিয়াতে এত গাড়ি কিনবে কারা, কিন্তু চাং অলরেডি দেখে ফেলেছিল যে সাউথ কোরিয়ার ইকোনমি গ্রো করছে, তাই তার প্রেডিকশন অনুযায়ী ফিউচারে মানুষেরা আরও বেশি সংখ্যক গাড়ি কিনতে চলেছে। তো এইভাবে 1982 সালে আগের মডেলের কাস্টমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হিউন্ডাই অনেক কিছু ইমপ্রুভ করে তাদের পনি 2 গাড়িটাকে লঞ্চ করলো। আর এইবার এই গাড়িটা শুধুমাত্র সাউথ কোরিয়াতেই নয়, বরং কানাডা, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকাতেও সুপারহিট হলো। ফলে কিছু বছরের মধ্যেই হিউন্ডাই মোটরস প্রফিটেবল হয়ে গেল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি, কারণ পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে টাফ কার মার্কেট ইউএসএকে তখনও হিউন্ডাই ক্যাপচার করতে পারেনি। তো এই কারণে হিউন্ডাই তখন ইউএসএর মার্কেটকে ক্র্যাক করার জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে লাগলো। তারা দেখলো যে আমেরিকাতে সাবকম্প্যাক্ট গাড়ির ক্যাটাগরিতে তখনও কেউই মার্কেটে নেই, আর তাই হিউন্ডাই ওই ক্যাটাগরিতে যেখানে কম্পিটিশন জিরো সেখানে এন্টার করতে শুরু করলো। তাছাড়া হিউন্ডাই দেখলো যে আমেরিকাতে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটও প্রচণ্ড বড়, তাই তারা নিজেদের প্রফিট কম রেখে পুরনো গাড়ির দামে 5 বছরের ওয়ারেন্টি সহ তাদের নতুন হিউন্ডাই এক্সেল গাড়িটি অফার করলো। আর হিউন্ডাইয়ের এই মুভটা তাদের জন্য গেম চেঞ্জার হয়ে গেল, কারণ আমেরিকার সেকেন্ড হ্যান্ড গাড়ির বায়াররা হিউন্ডাই এক্সেল কিনতে শুরু করলো। আর এইভাবে 1986 এবং 87 অর্থাৎ ওই 2 বছর হিউন্ডাই আমেরিকার সবথেকে বেশি বিক্রিত ইম্পোর্টেড গাড়ির কোম্পানি হয়ে গেল। এরপর বেশ কিছু বছর সাকসেসফুলি হিউন্ডাই মোটরসকে চালানোর পর চাং 1999 সালে তার ছেলের হাতে ওই কোম্পানির দায়িত্বভার তুলে দেয় এবং 2001 সালে 85 বছর বয়সে তার মৃত্যু হয়। আর সেখান থেকে আজকের ডেটে হিউন্ডাই পৃথিবীর তৃতীয় সবথেকে বড় কার ম্যানুফ্যাকচারার।